নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাস প্রত্যেকদিন এইভাবেই শুরু করি। মনে হতে পারে আপনাদের যে একটু অন্যভাবেও তো শুরু করা যেতে পারে, চলুন আজকে একটু অন্যভাবেই শুরু করি। বরং দেখুন, ডক্টর প্লাসে মানুষ কেন আসেন? একবার এলেন, ডক্টর দেখালেন, ভিজিট দিয়ে ট্রিটমেন্ট কেউ করান, কেউ করান না, কেউ প্রপার ডায়াগনোসিস করতে চান, কেউ চান না, কেউ চান তৎক্ষণাৎ মেডিসিন দিয়ে উপকৃত হতে। সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী কোনো একটা সমস্যা আবারও কিন্তু অকার করতে পারে। এই জায়গা থেকে দাঁড়িয়ে ডক্টর প্লাস বলছে, আগে আপনার টেস্ট হবে, প্রপার ডায়াগনোসিস হবে যে কি হয়েছে, কি থেকে আপনি এই রোগের শিকার, তারপর সেখান থেকে বেরোবেন কিভাবে এবং কতদিন সময় লাগতে পারে পুরোপুরি সেরে ওঠার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি ডক্টর প্লাসের, স্কিন রিলেটেড আলোচনা, স্কিন হেয়ার নিয়ে আলোচনা। আমরা বহু অনুষ্ঠান করেছি, বহু অনুষ্ঠানে আপনারা শুনেছেন। আজকে মডার্ন স্কিন ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। হয়তো যেগুলো আপনারা শোনেন বা জেনে এসেছেন, নামগুলো সাথে খুব পরিচিত, সেগুলো কিন্তু ট্রিটমেন্ট বেস নয়, সেগুলো কোনো একটা প্রফেশনাল পার্লার বেস ট্রিটমেন্ট। কিন্তু যেটা অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হওয়া, প্রত্যেকের স্কিনে, কার কার স্কিনে ঠিক কি কি ট্রিটমেন্ট প্রযোজ্য, এটা কিন্তু একজন ডক্টর নির্ধারণ করবেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে সবার আগে জানা দরকার আপনার কিংবা আমার স্কিনে প্রবলেমটা কি হয়েছে। আগে জানি, তারপর তার কারেকশনের জন্য আমাকে কি ট্রিটমেন্ট করতে হবে সেটা নিয়েও আলোচনা থাকবে। উপস্থিত রয়েছেন ডার্মাটোলজিস্ট রেনাউন্ড ডক্টর ঐন্দ্রিলা দত্ত। অনেক অনেক স্বাগত ম্যাম আপনাকে। নমস্কার। মডার্ন স্কিন ট্রিটমেন্ট, এখানে বলতে গেলে প্রথমেই যদি আমি বলি যে ম্যাম কি কি ট্রিটমেন্ট হয় ডক্টর প্লাসে, বা কি কি ট্রিটমেন্টে মানুষ আজকে উপকৃত। দেখুন, আপনারা এতগুলো বছর ধরে এত পেশেন্ট হ্যান্ডেল করছেন, প্রচুর এক্সপিরিয়েন্স। এক একজন পেশেন্টের ক্ষেত্রে দেখেছেন একটা ট্রিটমেন্ট করানো হয়েছে, তার রেজাল্টটা 95%, কারোর ক্ষেত্রে 99%, আবার কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে 80 to 85%। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে কখনো কখনো পেশেন্টের দোষ থাকে, কারণ এই যে একটা ট্রিটমেন্ট করার পর পোস্ট ট্রিটমেন্ট তো তার রেগুলার বেসিসে একটা মেনটেনেন্সের জায়গা থাকে, সেটা অনেক ক্ষেত্রে পেশেন্টরা শোনেন না, জেনে বুঝেও করেন না। ঠিক, আমি আজকে একটা জিনিস জানি, প্রথমত আমাদের স্কিন টাইপ নিয়ে আলোচনা করি ম্যাম, তারপর আমরা একে একে ধাপে ধাপে আসবো। তো শুরু করার আগে বলি যে স্কিন টাইপ, যেটা আমরা ইন জেনারেল বলে থাকি, যে সচরাচর বলতে শুনবে যে আমার স্কিন খুব অয়েলি, নয়তো আমার স্কিন খুব ড্রাই, আর নয়তো আমার স্কিন খুব সেন্সিটিভ। তো এটার আগেও যেটা পড়ে যে স্পেশালি আমরা যে আমাদের যে টপিক যে এরিয়াটা, সেটা স্কিন টাইপ অ্যাকচুয়ালি 3, 4, 5 এর মধ্যে পড়ে ইন টার্মস অফ মেলানিন। মানে আমাদের এখানকার যেটা স্কিনের কালার কম্পেয়ার টু ইউএস বা ইউকেতে যারা আছেন তাদের যিনি স্কিনের কালার, তারা পরে স্কিন 1 and 2, আমরা পড়ি স্কিন 3, 4, 5। এবং সেটার কিন্তু অনেকে যেটা পছন্দ করেন না যে আমার স্কিন খুব কালো বা আমি খুব পিগমেন্টেড স্কিন, বাট সেটার কিন্তু একটা অনেক বেনিফিটসও আছে। বেনিফিটস হচ্ছে যে আমাদের স্কিনের যে পিগমেন্টেশন বা যেটা আমরা ইনবর্ন আমাদের যেটা কালার, স্বভাবত ফর্সা যারা খুব হয় তাদের স্কিন টাইপ 3 বলি, আর একটু যাদের শ্যাওলা বর্ণ বা কিছু স্কিন 4, 5, তাদের এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে মেলানিন, যেটা কিন্তু আমাদের স্কিনকে প্রোটেক্ট করে ফ্রম লটস অফ আদার এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেটা ইউভি রেডিয়েশন, সান এক্সপোজার, পলিউশন, এভরিথিং থেকে। কম্পেয়ার টু, ফর এন এক্সাম্পল, যদি 25 থেকে 30 বছরের এশিয়ান সাব পপুলেশনের কারোর যদি স্কিন কম্পেয়ার করো, কম্পেয়ার টু একজন ইউকে যদি কারোর করো, দেখবে এজিংটা কিন্তু ওদের ক্ষেত্রে বেশি। স্কিনের বয়সের ছাপ পড়া, চামড়া কুচকে যাওয়া, চামড়া ঝুলে যাওয়া, হয়তো তারা ফর্সা, দেখতে খুব সুন্দর, টিকালো, চোখ নাক মুখ, সেটা তাদের রেস অনুযায়ী, বাট সেরকমই একজন 30 বছর বয়সের এখানকার স্কিন কিন্তু অনেক বেটার থাকে। তো যেটা আমরা স্বভাবতই খুব জলদি নেগলেক্ট করে দিই কি আমাদের স্কিন ভালো নয়, এটা কিন্তু একদমই ভুল, প্রথম কথা। কিন্তু সেটাকে, যেটা তুমি বললে মেনটেনেন্সের ক্ষেত্রে, সেটাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের সবার। এর আগে স্কিনের ট্রিটমেন্ট যদি আমি বলি, তখন একটা ট্রেন্ড ছিল যে আমাদের এজিং হয়ে গেছে, সেটাকে এখন কি করে ঠিক করব, বা রোগ ছাড়াও যে বয়সের ছাপ পড়ছে সেটাকে কি করে ঠিক করব। এখন জিনিসটা অনেকটা বদলে গেছে। এখন আমরা যেটা করি সেটাকে আমরা বলি হচ্ছে রেস্টোরেটিভ বা রিজেনারেটিভ একটা ট্রিটমেন্ট। বয়স পড়ার আগে আমি সেটাকে কি করে ধরে রাখবো, একদম সে 25 হোক,
কি 20 বছর হোক কি 30 বছর হোক, যতক্ষণ চামড়া ঝুলে পড়ছে তারপরে গিয়ে যাব বা আমাকে আরো 10 জন বলবে বা কনফিডেন্স একদম নিচে নেমে গেছে তারপরে গিয়ে যাব, সেটা কিন্তু অনেকটাই এখন বদলে গেছে এবং যাওয়া উচিত। এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে। তার আগে যেটা সর্বোপরি ইম্পর্টেন্ট, যেটা তুমি বললে যে নাম্বার এ যদি এক ট্রিটমেন্ট করায়, সেটা কখনোই যে আপনার ক্ষেত্রে ঠিক হবে সেটা নয়, কারণ অনেক কটা ফ্যাক্টর ডিপেন্ড করে এর মধ্যে। ফার্স্ট হচ্ছে স্কিন টাইপ, একটা তো পিগমেন্টেশন নিয়ে বললাম। যেই ধরনের লেজার ট্রিটমেন্ট বা কিছু পিল ট্রিটমেন্ট যেটা হচ্ছে স্কিন টাইপ 4 বা 5-এ অতটা বেটার বা রিস্কের উপর কাজ করতে হয়, সেটা কিন্তু স্কিন 2 বা 3-তে ওরকম হয় না। এক নম্বর সেটা হচ্ছে পিগমেন্টেশন অনুযায়ী। সেকেন্ড হচ্ছে আমাদের স্কিনের ওয়াটারের কন্টেন্ট কতটা আছে, পাতি কথায় বলতে গেলে ড্রাই স্কিন আর হচ্ছে অয়েলি স্কিন। ড্রাই স্কিন অয়েলি স্কিন ছাড়াও আরেকটা খুব কমন যেটা স্কিন টাইপ আমরা দেখি, ডিহাইড্রেটেড স্কিন। মুখে অনেক অ্যাকনি আছে, মুখে অনেক পিম্পল আছে, বাট স্কিনটা খুব ড্রাই, এদিকে বলছে আমার অয়েলি স্কিন। কারণ কি? কারণ হচ্ছে যে খুব খুব নর্মাল মানুষ ভাবে যে আমার খুব অয়েলি স্কিন বা সোয়েটি স্কিন বলে আমি মুখে কিছু লাগাবো না, আরো তেলতেলে হয়ে যাবে। তাতে হয়টা কি, আমাদের ত্বকে ওয়াটারের কন্টেন্টটা অনেক কমে যায়। ডার্মো এপিডার্মাল জাংশন বা স্কিনের যে লেয়ারগুলো আছে সেখানে যতটা পরিমাণ ওয়াটার ক্যাপাসিটি বাইন্ডিং ক্ষমতা থাকে সেটা এতটাই বয়সের সাথে সাথে কমে যায়, জলের পরিমাণটা কমে যাচ্ছে। আর এইদিকে সেটাকে কম্পেনসেট করার জন্য স্কিন কিন্তু অনেক পরিমাণে সিবাম সিক্রিট করে। সিবামটা কিছু না, এটা একটা অয়েল যেটা হচ্ছে ওপরের লেয়ারে সিক্রিট করে, যাতে ফার্দার ইভাপোরেট না হয় তার জন্য ওপরে একটা তেলের আস্তরণ লাগানো, এবং সেই জন্য স্কিন কিন্তু আরো অয়েলি হয়ে যায়। এবার স্বভাবতই যাদের অয়েলি স্কিন বা যাদের স্কিনে বেশি পরিমাণে সেবেসিয়াস গ্ল্যান্ড বা এই সিবামটা বেরোচ্ছে, তাদের জন্য কিছু ময়শ্চারাইজার, কিছু সিরামস বা কিছু অ্যাক্টিভস এমন ইউজ করা যাতে অয়েল কন্ট্রোলটা মানে আমাদের হাতে থাকে, এবং তার সাথে সাথে যে ডিহাইড্রেশনটা অলরেডি হয়ে গেছে সেটাকে ঠিক করা। কম্পারেটিভলি যাদের প্রচন্ড ড্রাই স্কিন বা এজিং স্কিন, একজন 40-50 বছরের স্কিনে অলরেডি স্কিনে খুব ডিহাইড্রেশন থাকে, এবার তাদের ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু এলিমেন্ট ইউজ করা, যেমন সেরামাইডস, বিভিন্ন ধরনের ফ্রি ফ্যাটি অ্যাসিডস বাট নন কোমেডোজেনিক, যেটা হচ্ছে অলরেডি আমাদের স্কিন থেকে সরে গেছে বা এজিং এর জন্য আর প্রেজেন্ট নেই, সেটাকে ওপর থেকে যতটা সম্ভব রিপ্লেস করা। বেশ, এইটা হলো এক ধরনের টাইপের ওপর বলতে গেলে। কিছু আছে সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিন মানে যা কিছু পেলাম বা যেটা দেখলাম বাজারে নতুন এসছে বা খুব ভালো ভালো অ্যাড করে এর ভালো হয়েছে ওর হয়েছে, সেটা আমি স্কিনে লাগিয়ে দিই, কিছু একটা বেরিয়ে যাওয়া, যেটা সব থেকে কমন। বিকজ আমাদের স্কিন বা ফেস যেটা সব থেকে বেশি এক্সপোজড হয়, সেটা এতটাই আমাদের এভরিডে পারপাসে যতটা এক্সপোজার হচ্ছে সেটা আমরা ঠিক করে প্রোটেক্ট করি না, ইন টার্মস অফ সেটা সান এক্সপোজার থেকে বলি বা পলিউশন থেকে বলি, এবং তারপরে সেটাকে ঠিক করে কেয়ার করা, বাড়ি ফেরত এসে ক্লিন করা, ডার্ট ফ্রি করা, এবং রেগুলার মেনটেনেন্স ওয়াইজ স্কিনকেও বাঁচতে দিতে হবে যাতে স্কিনও ব্রিথ করতে পারে। তার জন্য যা যা কনজেশন হয় স্কিনে সেগুলোকে এভরি মান্থলি ক্লিয়ার রাখা, মানে এই জায়গাটা আমি একটু অ্যাড অন করে দিই, সেটা হচ্ছে এভরিডে ডেলি বেসিস মেকআপ করা। কারণ আমি সব থেকে বেশি এটা নিয়ে অরিড বা এটা নিয়ে আমি টেন্সড হয়ে পড়ি, কারণ যেহেতু আমাদের প্রফেশনে প্রত্যেক দিন রেগুলার বেস একটা মেকআপ, হালকা হোক বেশি হোক সেটা আলাদা কথা, বাট আমাদের করতে হয়। তো বাই প্রফেশন যারা এরকম রয়েছেন তাদের জন্য কিন্তু খুব টেনশনের একটা জায়গা যে হাউ টু মেনটেন। এবং পাশাপাশি এই যে তুমি একটা কথা বললে এত সুন্দর, এবং এই যে বলছিলেন যে এই স্কিনকেও বাঁচতে দিতে হবে, এই যে স্কিনের লাইভনেসটা, স্কিনটা গ্লো করবে, আমরা কিন্তু ওর মতন করে কথা বলার মতো শুনি না। আমরা হয়তো প্রপার মেকআপটা রিমুভই করলাম না, করি না, দেখা গেল ঘন্টার পর ঘন্টা আমরা মেকআপটাকে রেখে দিয়েছি। এই যে একটা নর্মাল সোয়েট সেটা হচ্ছে না, এটা হয়তো আমরা ভাবি যে মেকআপটা ভীষণ ভালো, আমার তো সোয়েট হচ্ছে না, কিন্তু সোয়েটিং এটা একটা অ্যাবসলিউটলি ন্যাচারাল একটা ফিল, যেটা হচ্ছে না তার মানে কিন্তু আমাকে সেটা লক করে রাখা হয়েছে। এক্স্যাক্টলি, সেটা কি করে আমার জন্য স্কিনে ভালো হতে পারে? এই যে কিছু মিসকনসেপশন আছে বা মানুষের, তুমি একটা কথা বললে যে মেকআপ করার পর প্রপার রিমুভ না করা বা সারাদিনের ডার্ট পলিউশনগুলোকে রিমুভ না করা, এবং এই যে স্কিন টাইপ, মানে এই দুটোর কম্বিনেশনে আমি এবার নেক্সট যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে ড্রাই স্কিন হলে কি ধরনের সমস্যা তারা ফেস করবে, এগুলো যদি না করে কম্বিনেশন হলে কি করবে, এবং যদি অয়েলি হয় তাদের ক্ষেত্রে কি কি প্রবলেম আসবে, এই কি কি প্রবলেম থেকে আমরা ট্রিটমেন্ট? একদম, ফার্স্ট হচ্ছে এই যে
রেগুলারলি স্পেশালি মানে সবাই আমরা এখন কাজেই সবাই বেরিয়ে যাচ্ছে সকালবেলা, অ্যান্ড যেটা হয় যে খুব প্রোটেক্ট করার একদম ফার্স্ট লেয়ারে আসে সানস্ক্রিন ইউজ করা। যে আমাদের নিয়ম অনুযায়ী যদি হার্শ সানস্ক্রিন মানে সান এক্সপোজারে কেউ যদি কাজ করে, প্লেয়ার হোক বা টিচার হোক, এভরি 2 আওয়ারলি উই নিড টু অ্যাপ্লাই দ্য সানস্ক্রিন। আর যদি হার্শ সানস্ক্রিন না হয় বাট উই আর এক্সপোজড, তাহলে এভরি 4 আওয়ারলি উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্যাট। সে SPF 30 লাগাই কি SPF 120 লাগাই, এইখানে 4 ঘন্টা পরে তার কোনো কাজ নেই। যে ব্যাপারটা, এটা আমরা অনেকে বুঝি না যে আমার জন্য ঠিক কতটুকু SPF প্রয়োজন। সেটা যদি আমি ঘরের ভিতরে থাকি বা আমি যদি সান এক্সপোজে থাকি, ঠিক আমার এই SPF এর এবং জেল এবং ক্রিম বেস একদম এইগুলো কিন্তু আমার প্রশ্নগুলো জুড়ছে আর কি। তো আমি সানস্ক্রিন নিয়ে ছোট করে বলি, যে কোনো মানে একদম বেসিক স্কিন কেয়ার যদি কেউ ফলো করতে হয়, একদম ছোট থেকেও হোক, ক্লিন ইউর ফেস ভেরি প্রপারলি, মিনিমাম 2 বার করলেও যথেষ্ট ইনাফ, বাট এমনভাবে করতে হবে দ্যাট ইট রিমুভস অল দ্য ডার্টস অ্যান্ড গ্রিমস, নাম্বার 1। তারপরে এটাকে ময়শ্চারাইজ করো স্কিনে, তারপরে সেটাকে প্রোটেক্ট করো উইথ দ্য ময়শ্চারাইজ। CTM রুটিন আমরা বলি, বাট তার মধ্যেও মেনলি আসে ক্লেন্সিং, ময়শ্চারাইজিং অ্যান্ড দ্য প্রোটেকশন। এবং প্রোটেকশনটা হয় মেনলি সান থেকেই, কারণ UVA আর UVB, মোর UVB হচ্ছে ভীষণ ডেঞ্জারাস। এক্সপোজারে আমাদের সেলুলার ডিজেনারেশন শুরু হয়, বা আমাদের যে ত্বকের যে সেলগুলো আছে তার যে DNA গুলো আছে ওগুলো না ধীরে ধীরে মরতে থাকে, যার জন্য এই যে স্কিনের এজিং বা স্কিন সেনিসেন্স যে আমরা বলি, ত্বক নষ্ট হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, কারণ স্কিন মরে যাচ্ছে তাড়াতাড়ি, এবং যত তাড়াতাড়ি মরছে তত তাড়াতাড়ি নতুন স্কিন তৈরি হতে পারছে না জিনিসটাকে রিপ্লেস করবে বলে। তো কি করে প্রোটেক্ট করা উচিত? যার যেরকম স্কিনের টাইপ সেই অনুযায়ী সানস্ক্রিন ইউজ করা, সানস্ক্রিন বা ময়শ্চারাইজার, ড্রাই হোক বা অয়েলি হোক বা সেন্সিটিভ হোক, আমার পরামর্শ থাকে প্রত্যেকের নন কোমেডোজেনিক ময়শ্চারাইজার ইউজ করা। নন কোমেডোজেনিক কি, যে একটা ময়শ্চারাইজার না অনেক উপাদান দিয়ে তৈরি হয়, অনেক কিছু। কারোর কাজ হয় অক্লুশন, কারোর কাজ হয় জিনিসটাকে হাইড্রেশন দেওয়া, কারোর কাজ হয় যেটা বললে সিল করে দেওয়া, সেইটা। এবারে স্কিন টাইপ যেটাই হোক না কেন, হাইড্রেশন মেনটেন হওয়া উচিত, এবং তারপরে সেটা যেন উবে না যায় স্কিন থেকে, সেটাও থাকা উচিত। এবং সেটার জন্য বিভিন্ন ধরনের ফ্রি ফ্যাটি অ্যাসিডস এবং বিভিন্ন কম্পোজিশন ইউজ করা হয়, যাদের স্কিনকে ব্লক করে দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে, যেটাকে আমরা কোমেডোজেনিসিটি বলে থাকি। যেমন খুব স্বভাবত শুনে নারকোল তেল ইউজ করা মুখে, একজন 50 বছর বা 60 বছর কেউ নারকোল তেল ইউজ করছে, ঠিক আছে, কিন্তু কেউ যদি 30 বছর 20 বছর এই গরমে ইউজ করে, নারকোল তেলের কোমেডোজেনিসিটি হচ্ছে হাই, ভেরি হাই, 5। তো সেটা না খুব তাড়াতাড়ি আমাদের স্কিনকে অক্লুড করে দেয়। তো আমাদের স্কিনের ভেতরে যে পোর্সগুলো আছে, যেটা থেকে স্কিন ব্রিথ করে বা সমস্ত ধরনের চ্যানেলে যেসব কাজ হয়, সেগুলো অক্লুড করে দেবে। যেই এগুলোকে অক্লুড করে দেয়, তখনই শুরু হয় র্যাশেস, অ্যাকনি, পিম্পল, বা হচ্ছে অনেকেই বলবে ছোট ছোট না দানা উঠছে। আমরা এমন ময়শ্চারাইজার ইউজ করেছি, ক্রিম ইউজ করেছি, মুখে না ছোট ছোট গুড়ি গুড়ি দানা উঠে ভরে গেছে। তাই যে কোনো জিনিস কেনার আগে চেষ্টা করবেন যতটা সম্ভব নন কোমেডোজেনিক প্রোডাক্ট ইউজ করা, মানে এমন জিনিস ওখানে তৈরি বা যেটা দিয়ে তৈরি আছে সেটার এরকম ব্লক করার ক্যাপাসিটি নেই বা খুবই কম বলতে গেলে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে সেম গোজ উইথ ইয়োর সানস্ক্রিন বা সানব্লক। এবারে স্কিনের টাইপ অনুযায়ী খুব ভালো হয়, মোটামুটি কলকাতায় আমরা বা এই অঞ্চলে যারা থাকি, এতটাই হিউমিডিটি থাকে এবং এতটাই গরম থাকে, বেস্ট হচ্ছে কোনো ওয়াটার বেস সানস্ক্রিন বা ফ্লুইড সানস্ক্রিন, যেটা হচ্ছে একদম মেন উপাদানটা হচ্ছে অ্যাকোয়া বা জল থাকে, অন টু স্প্রেডিং 10 সেকেন্ডের মধ্যে অবজর্ব হয়ে যায়, বাট এটা ক্রিম বেসডও হয়। তাই অতটা, যেটা আমাদের এখন খুব চল হচ্ছে ম্যাট সানস্ক্রিন বা যেটা বললে ঘাম হবে না, দ্যাটস অ্যাকচুয়ালি নট রাইট। কারণ ঘাম না হওয়ার জন্য আমরা উপরে এমন সিল করে দিই যে ভেতর ভেতর জিনিসটা জমতে থাকে, আর একবার সকালে লাগিয়ে দেওয়া মানে রাত্রির 8টা 9টার আগে কেউ সেটা পরিষ্কার করে না। সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট SPF কি, SPFটা কি? SPF কে আমরা বলি সান প্রোটেকশন ফ্যাক্টর, যেটা ডার্মাটোলজিক্যালি বা যেটা আমরা বইতেও পড়ে এসছি বা উইথ দ্য রিসার্চ R&Dতেও যেটা আছে, এনি SPF উইথ 30, বিকজ আমাদের স্কিন টাইপ যা, अगेन স্কিন টাইপ 4, 5 and 3 এর জন্য SPF 30 or more উইথ PA++, মানে বিভিন্ন ধরনের রেডিয়েশন অফ সান সবকটাকে কভার করবে, which we call a broad spectrum sunscreen, এইটাকে ইউজ করা। কতটা করে সানস্ক্রিন ইউজ করতে হবে? সবাই আমি তো রোজ সানস্ক্রিন লাগাই এবং সানস্ক্রিনের কৌটোটা হয়তো 5 মাস 6 মাস চলছে। এভরিডে একজনের মুখের জন্য এই দুটো ফিঙ্গারের যতটা লেন্থ হয় ততটা সানস্ক্রিন ইউজ করতে হবে। নেক কভার করতে গেলে 3টে,
বা আরো পাতি বাংলায় বলি আমি যে একটা 1 টাকার কয়েন হাতে রাখলে যতটা তার সার্কামফারেন্স হয় ঠিক ততটা সানস্ক্রিন ইউজ করতে হবে এভরি অ্যাপ্লিকেশনে, 1 নম্বর। দ্বিতীয়ত, সেই আমি 30 লাগাই কি 100-150 সানস্ক্রিন এসপিএফ আছে, তার কাজ ওই 4 ঘন্টাই, হয়তো 30-এর থেকে একটু বেটার কাজ করছে কিন্তু তার কাজ 4 ঘন্টা। তো 4 ঘন্টা পরে যদি কেউ রিঅ্যাপ্লাই না করে তাহলে সে সকাল 8টায় যেটা লাগিয়ে বেরিয়েছিল অ্যাকচুয়াল 12টা-1টার সময় যখন খেতে বেরোচ্ছে বা কিছু করছে, তার স্কিন কিন্তু পুরো র এবং পুরোপুরি এক্সপোজড। তাই অনেক পেশেন্টের কমপ্লেন থাকে, মেইনলি কমপ্লেন থাকে আমার স্কিন পিগমেন্টেড হয়ে যাচ্ছে, আনইভেন স্কিন টোন হচ্ছে, বাট আমি সব ইউজ করি কিন্তু কাজে দিচ্ছে না। তো এই কতগুলো ফ্যাক্টর হচ্ছে ঠিক ভালোভাবে ইউজ করা। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন টাইপের সানস্ক্রিন হয়, ফিজিক্যাল সানস্ক্রিন হয়, মিনারেল সানস্ক্রিন বা কেমিক্যাল সানস্ক্রিন হয়, কম্বাইন্ড সানস্ক্রিন হয়। একদম ছোট করে বললে ফিজিক্যাল সানস্ক্রিন হচ্ছে যেটা আমরা উপরে এমন একটা লেয়ার লাগাচ্ছি যে সানলাইটটা এসে পুরোপুরি রিফ্লেক্ট করছে। কেমিক্যাল সানস্ক্রিন হচ্ছে যে রিফ্লেকশনের পর যতটা অ্যামাউন্ট অবজর্ব করছে সেটাকে নালিফাই করে দেওয়া। আচ্ছা। আর কম্বাইন্ড সানস্ক্রিন হচ্ছে যে দুটোই কাজ করবে। তো দুটোর ক্ষেত্রে আপনাদের মানে কম্পোজিশনও আলাদা হয়, এলিমেন্টও আলাদা হয়। খুব সম্ভবত যারা বাচ্চারা বা শিশুরা 6 বছরের ছোট যারা এবং যারা ধরুন সানের আন্ডারে একদম কাজ করছে বা ফিল্ড ওয়ার্ক করছে বা প্লেয়ার্স যারা, তাদের ফিজিক্যাল সানস্ক্রিনটা বেটার। যারা রেগুলার সুইমার যেতে হচ্ছে তাদের জন্য এগুলো বেটার। রেস্ট এভরিবডি ফর আস উই ক্যান ইউজ আইদার দ্য কম্বাইন্ড অর দ্য কেমিক্যাল। ওকে। এবার যদি মিনারেল সানস্ক্রিন কেউ ইউজ করেন তাদের ক্ষেত্রে একটু সম্ভাবনা থাকে যে কোনো রকম ভাবে র্যাশেস বেরোনো, কারণ মিনারেল সানস্ক্রিন কি করে স্কিনের ভেতর অব্দি যায় না, এটা ওপরে একটা লেয়ার তৈরি করে, স্কিনে অবজর্ব করে বা সেখানে একটা লেয়ার তৈরি করে রাখে। তাই যাদের খুব সেন্সিটিভ স্কিন তাদের জন্য একটু অ্যাভয়েড করা বেটার হবে। তো একটা সম্যক ধারণা তো আমরা পেলামই। এরপরে আপনাদের কি সমস্যা রয়েছে বা আপনি সমস্যা বুঝতে পারছেন না বাইরের দিক থেকে, যা বুঝলাম যা আপনারা বুঝছেন তাতে কিন্তু এত সহজে বোঝার বিষয় নয় এটা, বা নিজেরা নিজেদেরকে জাজ করার বিষয় নয়। সুতরাং আসুন, এসে ডক্টর দেখান, বাই অ্যাপয়েন্টমেন্ট এসে সামনাসামনি দেখানো, কথা বলার ভিতরে বা তার পরীক্ষা নিরীক্ষার ভিতরে কিন্তু ডিপেন্ড করছে আপনি সঠিক দিকে এগোচ্ছেন না এগোচ্ছেন না। একদম মানে ক্লিয়ার কথা। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, আপনি কিছু কিছু জিনিস বলছিলেন যে স্কিন ঝুলে যাওয়া, ফ্রিকেলস আসা, আনইভেন টোন, স্কিনটা ফ্ললেস নয়, রাফ বা পিম্পলসের সমস্যা, এরকম তো নানাবিধ সমস্যা এক একজন মানুষের হয়। অনেকের দেখা যাচ্ছে যে একটা লো চেনের একটা ডিস্টারবেন্স সে ফিল করছে, বা যেটা অনেক বেশি আপনি বললেন যে অকালে বুড়িয়ে যাওয়া। এখন 30-এর কোঠায় দাঁড়িয়ে তারা নিশ্চয়ই ভাববেন আমাকে 20 to 25-এর মধ্যে লাগুক, একদম তাই না? 30 সে ভাববেন আমার 30 লাগুক, 60 সে ভাববেন আমার 60 লাগুক, কখনোই। তো এই যে চেঞ্জগুলো, এতে তো প্রফেশনাল, যেটা আমি শুরুর দিকে বলেছিলাম, প্রফেশন ট্রিটমেন্ট সবাই কম বেশি নিয়ে থাকেন। পুজোর সময় অকেশন বেসিস একটু বেশি নেওয়া প্রবণতা, আদারওয়াইজ কিন্তু আমরা সবাই ওই মাসে একটা কি দুটো এরকম আমরা কিন্তু প্রত্যেকেই প্রফেশনাল কিছু টাচ আপ করে থাকি রেগুলার মান্থ বেসিসে। কিন্তু আমার প্রশ্নটা হলো এখানে, আমি নিচ্ছি প্রতি মাসে একটা করে ফেসিয়াল করাচ্ছি, বাট আলটিমেট ওই 4 থেকে 5টা দিনের গ্লো, তারপর আস্তে আস্তে ফিকে হয়ে যাওয়া, আস্তে আস্তে হারিয়ে যাওয়া। কিন্তু সেটাকে পুরো কন্টিনিউ বেসিস ধরে রাখা, আমি তো মেনটেন করছি না তা নয়, কিন্তু আমার সেই 5 থেকে 6 দিন, তার বেশি কিন্তু থাকে না। তাহলে এই যে কন্টিনিউ মেনটেন করার পাশাপাশি এটাকে ব্যালেন্স হতে রেখে দেওয়া, এটা সম্ভব মডার্ন স্কিন ট্রিটমেন্ট, যেটা নিয়ে আজকের আমাদের একদম মূল বিষয়। তো কি কি মডার্ন ট্রিটমেন্ট হয় যার দরুন আমরা আমাদেরকে সুন্দর রাখতে পারি? ঠিক বলেছো, কারণ ছোট থেকে বড় সবাই হচ্ছে মান্থলি আমাকে কিছু একটা মেনটেন করে রাখতে হবে, এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকেই, ইভেন আমিও যাই, আমিও বলবো না, আই অলসো ভিজিট দ্য সালন অ্যান্ড দ্য পার্লার রিকোয়ারমেন্ট ওয়াইজ। কিন্তু কোন জিনিসের জন্য আপনি যাচ্ছেন এবং কোন জিনিসটা আপনি ঠিক করাতে চাইছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ফল পাবেন, যে আপনি যেখানে যাচ্ছেন সেইখানে কি আদৌ সেই কাজটা করবে কি করবে না। এখন বলি এজিং এর ব্যাপারটা, কেউই চাইবে না যে আমাকে খুব বয়স্ক লাগুক দেখতে, এবং কখনোই এটা সম্ভব নয় যে 60 বছরের কাউকে একেবারে বা 50 বছরের কাউকে একেবারে পুরো ইয়াং বানিয়ে দেওয়া। যেটা আমাদের মোটিভ থাকে যে ইউ এজ বাট ইউ এজ গ্রেসফুলি অর ইউ এজ বিউটিফুলি, একদম, সো দ্যাট
ইভেন ইফ আই এম অ্যাট মাই 40 বা আমার অনেকটা বয়স হয়ে গেছে, বাট আই এম কনফিডেন্ট এনাফ টু ফ্লন্ট হোয়াট এভার দ্য ফিচার্স আই হ্যাভ। এবং সেটার জন্যই যে বয়সটাকে ধরে রাখার যে ব্যাপারটা, সেটাই আমরা কিন্তু মেইন এইম থাকে অল বাই দ্য মডার্ন ট্রিটমেন্টস। এর আগে একটা চল ছিল যে একদম খুব দামি মেকআপ প্রোডাক্ট ইউজ করব বা খুব কস্টলি বা খুব বাইরের জিনিস ইউজ করব, সো আমার অল ফ্লস ঢেকে যাবে। এখন কিন্তু দেখবেন সবাই চাই একটা নো মেকআপ লুক, বা হচ্ছে আমি কিছু ইউজ করব না, বাট দূর থেকে দেখেও কেউ বলবে স্কিনে খুব জেল্লা দিচ্ছে, স্কিনে খুব গ্লো দিচ্ছে। এবং যদি একটু আশপাশ দেখেন, ইউ উইল ফাইন্ড আউট দ্য স্কিন উইচ ইজ রাইট, মানে ন্যাচারালি রেডিয়েটিং। স্কিনে অ্যাকচুয়ালি কোনো হয়তো মেকআপ লাগানো নেই, বাট দেখতে খুবই ফ্রেশ, খুবই ক্লিন, এবং অ্যাট দ্য সেম টাইম দেখে মনে হচ্ছে যে ইটস গ্লোয়িং ফ্রম উইদিন। তো এখন যেটা আমি বললাম, স্টার্টিং করলাম যে দিস ইজ দ্য রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড দিস ইজ আর রিজেনারেটিভ ট্রিটমেন্ট, যেটার জন্য অনেক অজস্র ট্রিটমেন্ট আছে, বিভিন্ন ধরনের ভাগ আছে। এবার সেটা শুরুই হয় যে এজিং কোন লেয়ার থেকে হচ্ছে। আমাদের বয়স যেমন, যেটা আমরা ব্লাড টেস্টের মাধ্যমে হার্টের বয়স দেখি, কিডনির বয়স দেখি, লিভারের দেখি, ইউএসজি করে, এগুলো করে। স্কিনের কিন্তু ওই রকমও কিছু কিছু প্যারামিটার আছে। আমরা স্কিনের মাইক্রোস্কোপিক্যাল ফিচার্স দেখতে পারি, বা তার থেকেও বড় কথা যেটা আমরা ক্লিনিক্যাল ডায়াগনোস করি। ডেফিনেটলি একদম স্কিনের ওপরে যে আমাদের যেটা লেয়ার থাকে সেটা হচ্ছে স্কিনের ওপরের ত্বক। সেটা একদম ফার্স্ট এক্সপোজারে যেটা হয়, পিগমেন্টেশন আসে। এই পিগমেন্টেশনটা বিভিন্নভাবে আসতে পারে, সানট্যান, হিট র্যাশেস, ফ্রেকেলসের সাথে লেন্টিজো, বা আমরা যেটা বয়সের একটা দাগ বলি, যে ছোট ছোট কালো কালো দাগ বেরোচ্ছে, মেচেতা হওয়া খুব কমন, গালে দুপাশটা কালো হয়ে যাচ্ছে এবং গোটা মুখ ভরে যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। ঠিক তার নিচের লেয়ারে থাকে আমাদের সাবকিউটিনিয়াস ফ্যাট। বয়সের সাথে সাথে এই ফ্যাটের লেয়ারটা ধীরে ধীরে কমে যাবে। এই যে ফ্যাটের লেয়ারটা ধীরে ধীরে কমে যায়, তখনই মনে হয় কি স্কিন খুব চুপসে যাচ্ছে, মুখ ভেঙে যাচ্ছে, গাল ভেঙে যাচ্ছে, গালের ফোলা ফোলা ব্যাপারটা নেই, বা চোখ কোটরে ঢুকে যাচ্ছে। এইটা তার নিচের লেয়ারে থাকে হচ্ছে মাসেলের লেয়ার। যখন আমাদের ফেস তো খুব এক্সপ্রেসিভ, হাসি থেকে শুরু করে ভুরু কুচকানো থেকে শুরু করে, তো ন্যাচারালি যার যে এক্সপ্রেশনটা খুব বেশি স্ট্রং, কারোর হাসলে আমরা বলি স্মাইল লাইন চলে আসছে, বা আমরা যেটা বলি আমাদের সব কপালের বলি রেখা, বা হচ্ছে খুব যারা টেন্স থাকে, দেখবেন সারা জীবন টেন্স বা এরকম ভাবে একটা ফেশিয়াল এক্সপ্রেশন থাকে, তাদের সামনে এরকম লাইন চলে আসা খুব কমন। যেটা খুব বেশি বয়স লাগে, চোখের আশেপাশে হচ্ছে পেরি অরবাইটাল রিঙ্কলস আসা, বা এই যে চোখের ভাঁজ আসা, কুচকে ভাঁজ আসা, নাকের কাছ থেকে যেটা বললাম স্মাইল লাইন আসা। এগুলো কারণ হয়, এগুলো হচ্ছে এই মাসেল লেয়ারে যখন রিপিটেড এক্সপ্রেশনে এবং অনেকটা বয়সের পর মাসেল খুব কন্ট্রাক্ট হয়ে যায়। কন্ট্রাক্ট হয়ে যাওয়ার জন্য তখন এই লাইন্সগুলো পারপেন্ডিকুলারলি আসতে থাকে। তার নিচে থাকে ডিপ ফ্যাট প্যাড, যেটা কমে যায় এবং ধীরে ধীরে রিজর্ভ হয়, মানে ধীরে ধীরে কমতে থাকে, রিডিউস হয়। তার জন্য হয় কি, আমাদের ডিপ ফ্যাট প্যাডটা হচ্ছে আমাদের এই যে ফেসের যে গড়ন, এক একটা ফেসের এক একটা গড়ন আছে তো, কারোর থুতনি হচ্ছে একটু বার করা চোখা, কারোর হচ্ছে জ লাইন খুব শার্প, কারোর চিক খুব শার্প, কারোর নোজ খুব শার্প, বা কোথাও হচ্ছে ভেতরে ঢোকানো, সেটা পুরোটাই মেনটেন করে ডিপ লেয়ারে। কারোর ক্ষেত্রে ডাবল চিন, কারোর ক্ষেত্রে ডাবল চিন। এবার যখনই এই ভেতরের লেয়ারের প্রবলেম হচ্ছে, যে যার যেখানে ধরে রাখার ক্ষমতা সেটা কমে যাচ্ছে এবং আস্তে আস্তে জিনিসগুলো ঝুলে যাচ্ছে। আমরা এই দিক থেকে স্পেশালি দেখি ডাবল চিন হচ্ছে, এই জায়গায় প্রিজাউল সালকাসের এখানে দেখি এখানে একটা প্রট্রুশন বা বালজিং মতো হচ্ছে। আগে হয়তো যেটা বলে যে আগে আমার জ লাইনটা খুব শার্প ছিল, ধীরে ধীরে এখন সেটা মিলে যাচ্ছে। আগে হচ্ছে একটা চিকের প্রট্রুবার হাসলে মনে হতো গোল গোল লাগছে, সেটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। আমাদের এই জায়গার যে ভাগটা, এই খানটা হচ্ছে আরো ভেতরে ঢুকে যাচ্ছে, বা হাড় বেরিয়ে আসছে। খুব কম সময় শুনবে যে ফোরহেডের এখানে হাড়টা বেরিয়ে আসছে বা ভেইনস দেখা যাচ্ছে। তো এইগুলো সবই হচ্ছে এজিং এর এক একটা প্রসেস। এবারে কেউ যদি আসে যে আমার দেখতে খুব ডাল লাগছে, প্রথমে বুঝতে হবে এই ডালনেসটা কি স্কিনের পিগমেন্টেশনের জন্য, নাকি এই ডালনেসটা হচ্ছে ভেতরে আস্তে আস্তে বয়সের কারণে এই ফ্যাট প্যাড গুলো ধীরে ধীরে কমে যাচ্ছে তার জন্য। আচ্ছা, এখানে এই যে গ্লুটাথিয়ন, বুটক্স বা ফিলার্স নিয়ে আমরা শুনে থাকি, বা মোটামুটি মানুষের একটা নামটা শোনা
তো পুরোপুরি যেহেতু ধারণাটা নেই, আমরা তো প্রচুর ট্রিটমেন্ট রয়েছে, শুধু এই 3টে নয়, প্রচুর না। ট্রিটমেন্ট, কিন্তু প্রচুর ট্রিটমেন্ট তো আমাদের অল্প সময়ের ভিতরে কমপ্লিট হবে না। তো যদি 3টে নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে পারি, কোন ক্ষেত্রে গ্লুটাথিয়ন দরকার, কোন ক্ষেত্রে বোটক্স, কোন ক্ষেত্রে ফিলার? তিনটে ডিফারেন্ট ইন্ডিকেশন আছে। ফার্স্টে আসে গ্লুটাথিয়ন নিয়ে, কারণ হচ্ছে এটা ভীষণ একটা কমন ট্রেন্ড আর টপিক, বা আমরা যেটাকে খুব চলতি কথা বলি আইভি ড্রিপ। আইভি ড্রিপ বা ইন্ট্রাভেনাস ড্রিপ বলা হয়, এবং গ্লুটাথিয়ন খুব একটা চলতি কথা। গ্লুটাথিয়ন কিন্তু একটা পাওয়ার হাউস বা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা তৈরি হয় 3খানা অ্যামাইনো অ্যাসিড দিয়ে। প্রোটিনের একটা মেটেরিয়াল অ্যামাইনো অ্যাসিড, 3 ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে গ্লুটাথিয়ন তৈরি হয়। এই গ্লুটাথিয়ন অ্যাকচুয়ালি প্রথমে আবিষ্কার হয়েছিল লিভার ক্যান্সারের সময়, কারণ এই গ্লুটাথিয়ন হচ্ছে এর ক্যাপাসিটি এটা যে বডির যত ফ্রি র্যাডিক্যালস আছে বা মেটাবলিক্যালি যত আমার ফ্রি র্যাডিক্যালস ভেতরে তৈরি হচ্ছে বিকজ অফ লট অফ মেটাবলিজম, যেগুলো শরীরের খারাপ কাজ করছে, সেইগুলোকে মেরে ফেলার ক্ষমতা হচ্ছে এই অ্যান্টিঅক্সিডেন্টদের আছে। এর মধ্যে সব থেকে বিগ পাওয়ার হাউস হচ্ছে, বা ওয়ান অফ দ্য বিগ পাওয়ার হাউস হচ্ছে গ্লুটাথিয়ন। কিন্তু এই গ্লুটাথিয়ন তো আমাদের বডিতে তৈরি হয় না, মানে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো যেগুলো বললাম, যেগুলো দিয়ে গ্লুটাথিয়ন তৈরি হয়, সেটা আমাদের বডিতে ন্যাচারালি পাওয়া যায় না। সেইটা হচ্ছে বাইরের ডায়েট থেকে হোক বা যেইভাবে হোক আমাদের বডিতে ইনকর্পোরেট করতে হয়। স্বভাবতই উইথ এজিং যখন ধীরে ধীরে এই অ্যামাইনো অ্যাসিডস বা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ধীরে ধীরে যখন কমতে থাকে, তখন হচ্ছে মেটাবলিক্যালি ফ্রি র্যাডিক্যালস বাড়তে থাকে, এবং ফ্রি র্যাডিক্যালসের দরুন সবার প্রথম যেটা চোখে পড়ে হচ্ছে স্কিনের ক্ষেত্রে, যে স্কিন ডাল লাগে এবং খুব মনে হচ্ছে ঝিমুনি, কোনো জেল্লা নেই, কিছু নেই, এবং বডির বিভিন্ন অর্গানে কোনো না কোনো মেটাবলিক্যালি ফ্রি র্যাডিক্যাল দিয়ে কোনো না কোনো রিয়াকশন হতেই চলেছে। তো লিভার ক্যান্সারের টাইমে এটা তখন দেওয়া হয়েছিল, এবং দেখা হয়েছিল যে এটা দিয়ে অ্যাজ আ সাপ্লিমেন্ট হিসেবে তখন যে মেটাবলিক্যালি যে প্রবলেমসগুলো হচ্ছে ক্যান্সারের কারণে, সেটাকে যতটা সম্ভব অ্যাজ আ সাপ্লিমেন্ট হিসেবে, ট্রিটমেন্ট হিসেবে তৈরি হয়। বেশ। এবং সেটা দেওয়ার সময় যিনি ডক্টর ছিলেন, he noticed that while doing that the quality of the skin, hair, nails and lot of the other system are getting improved, আচ্ছা, because এনার কাজই হচ্ছে যে বডিকে ভেতর থেকে ডিটক্সিফাই করা। শুধুমাত্র যে স্কিনে কাজ করবে না, এটা ভেতর থেকে যেখানে যেখানে যা যা যতটা সম্ভব খারাপ হয়ে গেছে সেটাকে হচ্ছে আবার রেজুভিনেট করা এবং ডিটক্সিফাই করা। এবার ডিটক্সিফিকেশন আমরা বাইরে থেকে অনেক কিছু ভাবেই করি, সে মাল্টিভিটামিনস দিয়ে হোক, ডিটক্স ওয়াটার দিয়ে হোক, ফ্রুটস খেয়ে হোক, বিভিন্ন জিনিস দিয়ে হোক। অ্যাকচুয়ালি এই গ্লুটাথিয়ন কি করে, আমাদের যে মেলানিন তৈরি হয় বা যেটার জন্য আমাদের পিগমেন্টেশন হয়, সেটার যে একটা প্রসেস আছে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যেটা দিয়ে শুরু করেছিলাম, সময়ের সাথে সাথে সেটা দিয়ে শেষ করছি, কারণ সময়ও শেষই বলছে আর কি। যেটা বায়োকেমিক্যাল যেটা প্রসেস, সেইটাকে তৈরি হতে দেয় না। একদম, আমাদের আজকে হাতে একদম সময় নেই, সেই জন্যই আমি ধরেছিলাম কথাটা যে শুরু করেছিলাম যেটা দিয়ে, সেটা দিয়ে শেষ করছি, কারণ হাতে আর সময় নেই, সময় শেষ। আর একটা পর্ব মানে হঠাৎ করে শেষ হয়ে গেল বলে মনে হলো এবার মানুষের ইন্টারেস্ট আরো জাগবে যে গ্লুটাথিয়ন কি, বোটক্স কি এবং ফিলার্স কি, তাই আর একটা পর্বে অবশ্যই থাকবে। অনেক ধন্যবাদ ম্যামকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।